দর্শক আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ওইদিকে শুভেচ্ছা জানাচ্ছি গোলাম মাসুদ মিঠু নজরিকো, এই অনুষ্ঠানের আয়োজক। অনেক ধন্যবাদ সানি ভাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। নিহন বাংলা প্রোডাকশনের এই আয়োজনে আত্মাকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই সময় যারা বাংলাদেশে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। জাপানে এখন রাত 10টা বাজে প্রায়, বাংলাদেশে সন্ধ্যা 7টা। দুই দেশেই যেহেতু আমাদের আগামীকাল রোববার ছুটির দিন, মোক্ষম সময় কিছু গান শোনার। আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আপনার মতো একজন গুণী শিল্পীকে পেয়েছি। দর্শক শ্রোতা বলে রাখি, সানি জুবায়ের ধ্রুপদী গান নিয়ে, ক্লাসিক্যাল গান নিয়ে দীর্ঘদিন প্রায় 2 দশক ধরে কাজ করছেন। বাংলাদেশের সঙ্গীত জগতে তিনি একজন পরিচিত মুখ। আজকে আমাদের আমন্ত্রণে উনি এসেছেন, কিছু গান শোনাবেন, আমাদের সাথে আড্ডা দিবেন। সানি ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ঈদ কেমন কাটছে? দিন এখন কেমন কাটবে, যেমন সবার কাটছে সারা পৃথিবীতে সেরকম। আচ্ছা, ঘরে বন্দি। হ্যাঁ, করোনার সময় তো এখন একটু, আর আমরাও এই যে লাইভ করছি এখন, আগে যেমন আপনাকে টেলিভিশনে খুব পেতাম বা বিভিন্ন বেতারে পেতাম, এখন সেটা অনেক কমে গিয়েছে। তো এই লাইভের মাধ্যমে আমরা আপনার গানগুলো শুনতে থাকবো। আশা করি করোনা মুক্ত পৃথিবী আর দ্রুত আমরা ফিরে পাবো, স্বাভাবিক জীবনে আবার যেতে পারবো, সেই দোয়া করি। কথার শুরুতেই আপনার কাছ থেকে কিছু শুনে তারপরে আলাপে যেতে চাই। শিওর। আমি একটা আমার খুব প্রিয় ঠুমরি, মাঝ খামাজ রাগে, সেই ঠুমরিটা দিয়ে আমি অনুষ্ঠানে শুরু করি, তারপর আস্তে আস্তে এগোই।
सच तो ये है बहुत बुरा किया, लगाया दिल को सब्र भी अब ना बात करो, जाओ कह दिया रूठ गए नित बिरहा सतावे रंग भयो निहारा हमारा रंग भयो निहारा हमारा रंग भयो निहारा हमारा रंग भयो निहारा हमारा ये मगन निहारा অনেক সুন্দর, ধন্যবাদ। সাউন্ডে একটু দর্শক মণ্ডলীদের বলে রাখি, আমরা বাংলাদেশ থেকে এটা সানি ভাইয়ের বাসাতে আমরা এটা কানেক্ট হয়েছি, যে কারণে সাউন্ডে একটু সমস্যা হতে পারে, প্রফেশনাল স্টুডিও নয়। আমরা নেক্সট টাইম থেকে চেষ্টা করব আরো প্রফেশনালি করতে, আরো সুন্দর করে সাউন্ড দিতে। আজকে একটু কষ্ট করে আমাদের সাথে থাকুন। সানি ভাই, আমরা একটু জানতে চাই যে এই যে আপনি দীর্ঘদিন ধরে ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করছেন, আপনার এই দিকে ঝোঁকটা আসলো কিভাবে? এটা আসলে খুব ছোটবেলা থেকে বলতে মানে আমি তো আমার নানা বাড়িতে বড় হয়েছি, জন্ম পুরানো ঢাকায়, ওখানে। তো আমাদের বাসায় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। সেখানে আমার সমবয়সী কাজিন যেমন ছিল, আমার বড় এবং এরা সবাই ছিল। এর পেছনে আমার ছোট মামার একটা বড় ভূমিকা আছে। সেটা হচ্ছে উনি বিভিন্ন রকমের, দেশে থাকতেন না, যখনই আসতেন নানান ধরনের আপনার গানের ক্যাসেট নিয়ে আসতেন। তো সেখানে আপনার পাক ভারত উপমহাদেশের
বাংলাদেশের এমন কোন শিল্পী নেই যাদের মানে উচ্চাঙ্গ হোক বা গজল হোক বাংলা হোক সবকিছু সেই ছোটবেলা থেকেই এই শোনার ওরিয়েন্টেশনটা যেমন হয়ে গিয়েছিল যে কারণে ওখান থেকেই আসলে ইন্সপিরেশন। তারপরে দীক্ষা বা এই সঙ্গীত শিক্ষা জীবন কিভাবে, কোথায় থেকে কিভাবে এগোলেন? সেক্ষেত্রে আমি লেট স্টার্টার, কারণ মানে আমি যা জীবনে ওই সময়টা পর্যন্ত 17-18 বছর বয়স পর্যন্ত আমি সকার প্লেয়ার হতে চেয়েছিলাম। আচ্ছা। এবং আমি প্রফেশনালি সকার খেলেছি। আচ্ছা। তো যে কোনো কারণে হোক ইনজিওর্ড হয়ে পড়ি, তারপর আর খেলা সম্ভব হয়নি। তো গানটা তো ছিলই বরাবর, তখন ওইটা ডেস্টিনি যে গান এদিকে আমাকে যেতে হবে। জি। সেইভাবে শুরু করি এসএসসির পরে। আমার প্রথম গুরুর নাম শ্রী গোবিন্দ রবি দাস। জি। ওনার কাছে আমি দীর্ঘদিন নজরুলের উপরে নজরুলের গান শিখি এবং তাল সুর এগুলোর সঙ্গে পরিচয়। এর আগে ছোটবেলায় একদম মার কাছে শিখেছি তার গান, আরো দুই তিনটা গান, 4টা গান, 5টা গান, এরকম কিছু কিছু গান শিখেছি। তো স্টাইলাইজেশন যে মানে ঘরানার যে তালিম, সেটা আমার হয়েছে শুরু 1993-তে, যখন আমি ভারতে পড়াশোনা করতে গিয়েছিলাম। আচ্ছা। তখন আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক এবং ইংলিশ লিটারেচার। তো মিউজিক ডিপার্টমেন্টে যিনি ছিলেন বিজয় কৃষ্ণজি, উনি আমাকে পরিচয় করে দেন দিল্লিতে নিয়ে গিয়ে উস্তাদ মাজার আলী খান এবং জাওয়াদ আলী খান, যারা উস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবের পৌত্র। তো তাদের কাছে আমার 93 সালে কসুর পটিয়ালা ঘরানায় এই যে ঠুমরিটা করলাম মাঝখামাঝ, জি, এই এই ঘরানায় আমার তালিম শুরু হয়। আচ্ছা। এরপর আমি আসলে পত্রিকাতেও দেখেছি আপনি আপনার ইন্টারভিউতে যে সুইডেনে কম্পোজিশনের পরে, ক্লাসিক্যাল মিউজিক কম্পোজিশনের পরে পড়াশোনা করেছেন। ওটা কত বছর? এটা আসলে একটা মানে 95-এ আমি যখন আমার ভারতের পড়াশোনা শেষ করে দেশে ফিরছিলাম, তখন দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে একটা কনসার্ট হয়েছিল ইসরায়েল ফিলহারমোনিক, এবং ওটার এগুলো তো আমি আগে মোজার্ট, বেথোভেন, শুবার্ট এদের মতন বড় বড় কম্পোজারদের আমি তো রেকর্ডে শুনেছি, কিন্তু সেবার হলো কি দেখলাম যে লাইভ। তো আমি কোনোভাবেই ওটা মানে মিস করতে চাইনি। আমার সঙ্গে আমার আরো দুজন বন্ধু ছিল, আমরা ডিসাইড করলাম যে আমি অ্যাডামেন্ট ছিলাম যে আমি এই কনসার্ট দেখব। ওই প্রথমবার আমি মোজার্ট এবং বেথোভেনের মিউজিক সরাসরি শুনলাম এটা, এবং এটা ছিল আমার জন্য আমার বিরাট ব্লো। আচ্ছা। তো এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এখনো পর্যন্ত মানে লিভিং দের মধ্যে ভায়োলিনিস্ট ইটজাক পার্লম্যান, জি, তাকে শুনলাম। তো সেই এক অদ্ভুত মুগ্ধতার সীমা ছাড়িয়ে যাওয়া অনুভূতি। তো আমি তখন ভাবলাম যে ওই মোমেন্টে যে আমাকে এটাই করতে হবে, ইস্ট এবং ওয়েস্টের একটা সম্মিলন যদি ঘটানো যায়। তো সেই প্রয়াস নিয়ে আমি দেশে ফিরলাম। দেশে ফিরে প্রফেশনালি কিছুদিন গান বাজনা করলাম। তারপর 99-এ আমি রয়্যাল কলেজে অ্যাপ্লাই করলাম। ওখান থেকে যেহেতু আমি ওয়েস্টার্ন মিউজিকের কিছুই জানতাম না, মিউজিক্যালি তারা আমাকে খুব গুরুত্ব দিলেও তারা বললো যে এই জিনিস তোমাকে জানতে হবে। তো আমাকে অন্য একটা কলেজ, গৌতম স্কুল অফ মিউজিক কলেজে
রেফার করলো, ওখানে আমি 2 বছর গ্রুমিং করে পরে আবার কমপ্লিট করে রয়্যাল কলেজে ঢুকি। আচ্ছা, এই হচ্ছে স্টোরি। রয়্যাল কলেজে অ্যাডমিশন পাওয়াটাও একটু টাফ অবশ্যই, আমি যেটা ওদের সম্পর্কে জানি। তো তার খুবই টাফ ছিল, কারণ আমাদের সময় 82 অ্যাপ্লিক্যান্টস ছিল 2টা সিটের জন্য। তো ওই 80 জন 82 জনকে ধাক্কা দিয়ে আমাকে ঢুকতে হয়েছে। আচ্ছা, 2 জন। এবং আরেকটা জিনিস যেটা, সেটা যে যেটা বুঝতে পারলাম যে আপনার বিটোফেন বা মোজার্ট এদের ইনফ্লুয়েন্স আছে এই ক্লাসিক্যাল কম্পোজিশন শেখার প্রতি আগ্রহ তৈরি হওয়ার জন্য। আমার কাছে আমি আমি ইউটিউবে আপনার অনেক গজল শুনেছি, আপনি মানে গজলে কিভাবে ইনভলভ হলেন? ওই যে গজল আমি আসলে যখন ক্লাস 5-এ পড়ি তখন জগজিৎ সিং, চিত্র সিং তাদের একটা অ্যালবাম আছে লাইভ এট রয়্যাল অ্যালবার্ট হল। ওখানে এর আগে আমি গজল শুনেছি, মানে মেহেদী হাসানের গজল শুনেছি, আরো কেএল সাইগাল, তারপর তালাত মাহমুদ। জি। বাট আমাকে ঠিক সেভাবে আপনার অতটা আকর্ষণ কেউ করেননি জি। ওই সময়ের কথা বলছি। তখন আমি ক্লাস 5। তখন আপনার একটা অ্যালবাম আমার বাবা নিয়ে আসলেন, সেটা রয়্যাল অ্যালবার্ট হল কলেজ, রয়্যাল অ্যালবার্ট হলের জগজিৎ সিং, চিত্রা সিং। সেই অ্যালবামটা শুনে আমি এত মুগ্ধ হলাম যে 1 সপ্তাহের মধ্যে সমস্ত গজলগুলো মুখস্থ হয়ে গেল। আচ্ছা। এবং সেই থেকে আমি গজলের প্রতি ঝুঁকে পড়ি, এবং সেই বয়স থেকে গজল গাওয়া শুরু করি। তারপরে আমার গজলের যে বাংলা গানে আসলে গজল শিল্পী তো আমরা খুব একটা দেখি না, বা আমরা ওইভাবে পাই না। এটা একটা ইন্ডাস্ট্রি হিসাবে এখনো পর্যন্ত বাংলাদেশে এটাকে বলা যায় না যে দাঁড়িয়েছে। তো গজলের একটা বড় জগৎ আছে। হ্যাঁ, সেখানে আপনি আপনার গানগুলো দিয়ে আরো ইনফ্লুয়েন্স করুন, নতুন যারা গান শিখছে তারা আরো ইনফ্লুয়েন্স হোক, আরো তাদের আগ্রহ বাড়ুক, সেই প্রত্যাশা করি। একটা গজল শুনলে এখন কেমন হয় এই আড্ডার ভিতরে? হ্যাঁ, নিশ্চয়ই। একটু চায় সিপ নিয়ে নি প্লিজ। এটা একদমই আড্ডা হচ্ছে, সুতরাং ফিল ফ্রি। আর যারা দেরিতে জয়েন করছেন তাদেরকে বলি যে নিহন বাংলা প্রোডাকশনের পক্ষ থেকে আমাদের এই কিছু কথা কিছু গানের আয়োজনে আমরা আজকে পেয়েছি সঙ্গীত শিল্পী সানি জুবাইরকে। সানি ভাই আমাদের সাথে আড্ডা দিচ্ছেন, মাঝে মাঝে গান শোনাচ্ছেন। আপনারাও থাকুন, আশা করি ভালো লাগবে। আমিও একটু চা নিলাম, সরি। হ্যাঁ, নাথিং টু বি সরি। ওকে। আর গজলের যে তালিম, সেটাও কিন্তু আমার গজল ঠুমরি এবং উচ্চাঙ্গ আমার তালিম মাজার আলী খান এবং জাওয়াদ আলী খান, এই দুজনের কাছেই হয়েছে আসলে। আমি একটা বিখ্যাত গজল গেয়েছি, এটা অনেকে গিয়েছেন। বরকত আলী, না, হাবিব আলী মোহাম্মদ গিয়েছেন, তারপরে ফরিদা খানম গিয়েছেন, এরপর অনেকে গিয়েছেন। আমি ফরিদা খানমের ভার্সনটা গাইছি। ऐसी बातें किया करो आज जाने किसी
बहनों में बैठे जो जरा क्यों न रोके तुम्हें जान जाती है जब कुछ के जाती जो जरा क्यों न रोके तुम्हें जान जाती है जब कुछ के जाती तुम्हें अपनी कसम जान जा बात अपनी तुम्हें अपनी कसम जान जा बात इतनी मान लो ऐसी बातें किया ना करो ছোট করে বাহ। গাইলাম, অনেক বড় গান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর এছাড়া তো মনে হয় ব্যান্ডউইথের একটু সমস্যাও হচ্ছে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, তবে এখন ভালো শোনা যাচ্ছে। সানি ভাই, এটা তো গেল গজল পাঠ। আধুনিক বাংলা গানও বা মৌলিক গানও আপনি করেন, চলচ্চিত্রের সাথেও কাজ করেছেন, এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন। আপনার এই এই ধারাটা নিয়ে একটু আমাদেরকে যদি কিছু বলতেন। মানে আমার মৌলিক গান এবং চলচ্চিত্র এই দুটো বিষয়। আচ্ছা, আমার প্রথম মৌলিক গান আমি রচনা করি at the age of 18। আচ্ছা, এটা খুব যে আর্লি তা না, জি, আর্লি ভাবার কোনো কিছু নাই। আমি ওই সময়টাতে আমি বলবো বিশ্ব বরেণ্য মিউজিশিয়ান আমাদের দেশে লাকি আকান্ত, জি, ওনার সংস্পর্শে ছিলাম। মানে আমরা কয়েকজন, আমি কিন্তু হ্যাপি টাচ ব্যান্ডেও ছিলাম। জি, তো তার সঙ্গে সময় কাটানোতে যে আমার যেটা হয়েছে, যে তার কাছ থেকে অনেক উৎসাহ, প্রেরণা, ভালোবাসা, স্নেহ পেয়েছি। এবং আমি তাকে কিন্তু মামা ডাকি, কারণ তিনি আমার মাকে আপন বড় বোনের মতো জানেন, এই জন্য। তো এই তার কাছ থেকে সুযোগে সানি ভাই আমরা লাকি এখন স্যারকে স্মরণ করে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, ওনার আত্মার শান্তি কামনা করছি। নিশ্চয়। তো ওনার সঙ্গে আমার মনে হয় কয়েক হাজার ঘন্টা সময় কেটেছে শুধু মিউজিক নিয়ে। তো আমরা একই বাসায় থাকতাম,
একতলা 3 তলা দীর্ঘ দিন, এবং যে কারণে এই হারমোনিয়ামের বাজানোর যে কর্ড বা এগুলো অনেক কিছুই, তার অনুভূতি, এগুলো আমি খুব গাঢ়ভাবে অনুভব করতে পেরেছি। তো সেই সূত্র ধরেই আমার প্রথম মৌলিক গান তৈরি হয়, এবং সেটা একটু শোনাতে পারি আপনাকে। এটা কিন্তু এটা রাগের পরে, কিন্তু এর কোনো মিল কম্পোজিশনে পাওয়া যাবে না। শুধু তোমার জন্য প্রতিদিন অজস্র কবিতা লিখি। শুধু তোমার জন্য সকাল বিকেল সূর্যটাকে দেখি। শুধু তোমার জন্য প্রতিদিন অজস্র কবিতা লিখি। এরকম। এখন এটা হলো যখন আমি নাইনিতালে ছিলাম। অদ্ভুত। তো এইভাবে শুরু, তখন আমি ভাবতাম যে একটা গান, সেটার ইন্টারলিউড প্রিলিউড কিভাবে মানুষ তৈরি করে, বা ইন্টারলিউড, আমি বিস্মিত হয়ে যেতাম। মানে যখন লাকি মামাদের কাজ করতে দেখতাম, একটা গান, সেই গানের প্রিলিউড হচ্ছে, ইন্টারলিউড হচ্ছে। তো ধীরে ধীরে বুঝতে শিখলাম, এবং আমার প্রথম অ্যালবাম কিন্তু বাপ্পা মজুমদার, বাপ্পা, ও নিজে উদ্যোগ নিয়ে, সারা ছিল সে অ্যালবামের নাম, 1998 সালে বের করে। আচ্ছা, তখন আমার এখনকার কিছু কিছু যেগুলো পরে বেরিয়েছে সেই গান ছিল, কিন্তু ওগুলোর প্যাটার্ন ভিন্ন ছিল, যে কারণে ওইখানে ওই গানগুলো যায়নি। তো পরের দিকে যে গানগুলো তখনও ছিল, তার থেকে একটা গান শোনাই, মৌলিক। পুরনো প্রেমের মতো ফিরে এলো কবিতা। হারিয়ে যাওয়ার পৃথিবীটা আবার হলো আমার। তুমি এলে না, এভাবে এতদিন বড় কোন প্রাণে ধরেছি উষারে মরুতে, যেন জল সময় তোমায় দেব না হারাতে, যতই আসুক বাধা। তুমি চোখে জ্যোতি যে, তুমি শত দীপালি, তুমি
ভেঙেছ অন্ধকার এভাবে বাকি যেন কেটে যায় এসে ফেলে রঙে রঙে সাজাবো সবই তুমি আমি জানি যাওয়ার যাবে না বিফলে তুমি হলে বাহ, অনেক সুন্দর। একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। এই আর হচ্ছে যে এই যে ফিল্ম জগতের সাথে এর পরে মানে ওই যে লাকি আখন্দের স্যারের যে কথা বলছিলেন ওখানে একটু ফিরে যাই। তার যে আধুনিক ধারার যে মিউজিক গুলো উনি কুমার বিশ্বজিৎ সহ অনেকের জন্য করেছেন, হ্যাঁ, সেই ধারার ভিতরে মানে ক্লাসিক্যাল যন্ত্রসঙ্গীতের ব্যবহারগুলো, এটাকে আপনি মানে কিভাবে পেয়েছেন বা কিভাবে আমরা নতুনরা আরো এটা থেকে ইনভলভ করাতে পারি, যেহেতু আপনি অর্কেস্ট্রাইজেশনের ভিতরে কাজ করেন আমি জানি। হ্যাঁ, জি প্লিজ। লাকি মামার সঙ্গে যে সময়টুকু আমি কাটিয়েছি সে সময়টুকু আসলে আমার জীবনের খুব সিগনিফিকেন্ট একটা সময়। তো ওনার কিছু গান, ওনার সুর করা আমি রেকর্ড করেছিলাম যেগুলো কোনোদিন আলোর মুখ দেখেনি। তো সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে ব্লেন্ডিং এর ব্যাপারটা আমার তার কাছ থেকে আসেনি। মানে এই গানে পাশ্চাত্য সঙ্গীতের সাথে দেশের যে মিশ্রণ, সেটা আমার আরো পরে এসেছে। সেটা আমি যখন রয়্যাল কলেজে গিয়েছি, রয়্যাল কলেজে যাওয়ার পরে আমার সেখান থেকে এই আমার ভেতরে যে জিনিসটা আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটার পরিস্ফুটন ঘটেছে ওখানে। আচ্ছা। এবং তথাপি জি, কথা বলা অনস্বীকার্য, এখনো আমি যখন গান করি, যেগুলোর রেকর্ডিং যেগুলো করি, জি, এগুলো কেন জানি আমার মনে হয় যে আমি কোথায় যেন নাকি মামা আমার ভিতরে লুকিয়ে আছে। এবং এটা কোনোদিন যাবে না। আমরা আমরা লাকি ভাইকে স্মরণ করে কি তার জন্য দুটো লাইন কিছু আপনার কাছ থেকে শুনতে পারি? তার একটা গান আমি ঘাসফুল সিনেমাতে গিয়েছি। আচ্ছা। ঘাসফুল সিনেমা আমার জীবনের প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা। এটা আকরাম খানের। জি, প্লিজ। ওখানে এই যে বললাম না আলোর মুখ দেখেনি, এই একটা গান আলোর মুখ দেখেছে কিন্তু বহু পরে। এটা কিন্তু at the age of 21 আমি রেকর্ড করেছিলাম, কিন্তু সেটা আসেনি বাজারে। যাই হোক, যখন যেটা হবার তখনই বলতে সেটা হয়। থেমে গিয়েছিল আকাশ, নেমে এসেছিল আমি শুধু তোমাকে দেখছিলাম, তোমাকে আমি শুধু তোমাকে
দেখছিলাম, সেখানে গল্পের সুর। তারপর চেনা পথ ধরে একদিন সুরায় আমি বুকের ভিতর ছিল গোপন আগুন, সেখানেও স্বপ্ন ছিল। থেমে গেছি, দাঁড়িয়েছিল আকাশ, থেমে গিয়েছিল আকাশ, নেমে এসেছিল। বাহ, দারুণ। অ্যাকচুয়ালি এখানে তো হাততালি দেওয়ার পরিবেশ নাই, তোমার সিস্টেম নাই, দর্শকরা উপভোগ করছে, অবশ্যই ভালো লাগছে। এই গজলের দিক থেকে আপনার এই মানে আহ, গোলাম আলী সাহেব, জগজিৎ সিং, তালাত মাহমুদ, এদের গানগুলোকে কি আপনি তার মানে আপনার গজল চর্চাতে ইনফ্লুয়েন্সার হিসেবে পেয়েছেন বা নিয়েছেন? প্রত্যেকেরই তো একটা মানে স্টাইল আছে। হিরো থাকে না ছোটবেলায়। আচ্ছা, জি। তো আমার ছোটবেলার হিরো ছিলেন জগজিৎ সিং, জি। এবং আমি কিন্তু মেহেদী হাসান সাহেবকে আবিষ্কার করি অনেক পরে। আচ্ছা। এবং তার গজল শোনার পর আহ, আসলে আমার কাছে মনে হচ্ছে যে উনি গজলের আলটিমেট মানে পার্সন। আর অবশ্যই গোলাম আলী, মানে তিনি তো, এরা সবাই লেজেন্ডস, কিন্তু আমি আমার ব্যক্তিগত পছন্দের জায়গাটা জানাচ্ছি। তো শৈশবের হিরো হিরো জগজিৎ সিং, তার গান আমি এখনো প্রচন্ড গেয়ে থাকি। এবং যেহেতু আমি একজন কম্পোজার, মানে কম্পোজিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে তার গানগুলো আপনি শুনলে দেখবেন যে মানে খুব কম্প্যাক্ট এবং ওয়েল মানে কম্পোজড। আর বাকি যে দুজন আছেন তারা ফ্রি, তাদের স্টাইলটা ছিল ফ্রি। তাদের আগেও আমার, পরে যখন আমি আমার ওস্তাদিদের কাছে যাই, তখন আমার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কার গজল সব চাইতে ভালো লাগে, সেক্ষেত্রে আমি বলবো ওস্তাদ বরকত আলী খান সাহেব, যিনি ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবের আপন ভাই। জি। এই গেল হচ্ছে গিয়ে এটা। আর ফিল্মের বিষয়টা আমার মাথায় ছিল যে আমি ফিল্ম নিয়ে কাজ করব। তো আহ, যে কারণে আমি আগে ডিরেকশনে আগে আসি। যেমন আমার 2009-এ একটা অ্যালবাম বেরিয়েছিল যেখানে সমস্ত লিরিক আমার ছিল, এবং বাংলাদেশের অনেক আহ, গুণী শিল্পী, খায়রুল আলম শাকিল ভাই, তারপর সামিনা আপা, ফাহমিদা আপা, পার্থদা মানে পার্থ বড়ুয়া, কৃষ্ণ কলি, আহ, এমনকি লাকি আখান, উনি আবার কম্পোজিশন গিয়েছেন। কেউ কি বাদ গেলেন?
এনআরআই, এরা সবাই মিলে একটা অ্যালবাম করা হলো যেখানে আমার কম্পোজিশন এরা গাই। আমার টার্গেট ছিল যে এটা দিয়ে মিউজিক ডিরেকশন আসবো এবং একসময় এখান থেকে আমি ফিল্ম মিউজিক দিই। তো আমাকে এর কিছুদিন 2013 অনওয়ার্ডস মনে হয়, মানে স্বনামধন্য চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম, জি উনি আমাকে বিভিন্ন ডকুমেন্টারি, ওনার করার ডকুমেন্টারি মিউজিক করতে দেন। আমার এখন মনে হয় যে আমার মনে হয় হি ওয়াজ টেস্টিং মি আচ্ছা ফিল্মে আমি। তো যাই হোক সেগুলো করেছি এবং প্রথম ছবিটা আমি আকরাম ভাইয়ের ঘাসফুল এবং একদম কাছাকাছি সময় একই সঙ্গে অনিল বাগচির একদিন, জি এই দুটো করি। এরপরে আপনার আকার রেজা গালিব গালিব ভাই থ্রিলার মুভি করি একটা। আচ্ছা এটা হচ্ছে আপনার মুভির নামটা যেন কি, আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি এক জায়গাতে, এটা আমি জানি না সঠিক কিনা, তো মানে প্রিয়তমা আমি দাড়ি তুমি কমা, এটা ওখানে কি? একটা গান, ওখানে আমি একটা গান করেছিলাম প্লেব্যাক সিঙ্গার হিসেবে। আচ্ছা আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট সানি ভাই, আমি যদি আহ, আপনার মুখে যদি আমি জগদীশ সিংকে শুনতে পেতাম, যদি কিছু, তাই হ্যাঁ পার্সোনাল, আই এম অলসো বিগ ফ্যান অফ হিম। আচ্ছা, এই গালিব ভাই আমাকে ক্ষমা করবেন, আমি ট্রান্সের মধ্যে ছিলাম তো, মানে এই গালিব ভাইয়ের মুভিটার নাম হচ্ছে কালের পুতুল। আচ্ছা আর ঠিক আছে, তারপরে আমি মোর্শেদ ভাইয়ের আরেকটা ছবি করি, সেটা হচ্ছে আঁখি ও তার বন্ধুরা। বুঝতে পেরেছি, আচ্ছা, জগদীশ সিং এর গান শুনবেন? প্লিজ। তাহলে সেই গানটাই শোনাই, যে গানটা দিয়ে আমি আমার ওস্তাদিদের কাছে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, যে আমি শিশু হতে পারবো না। অবশ্যই। गजब की ये गजब की ये बला की মানে অসুস্থ যে হয়েছে এটার মেহেরবানি, কারণ ये बला की मेहरबानी मेरी खैरियत पूछी। আমার অবস্থা জিজ্ঞেস করলো, আমার অবস্থার কথা প্রশ্ন উঠলো, किसी और की जुबानी मेरी खैरियत पूछी। किसी और की जुबानी ये ना गजब की
मेरी बेज़बान आँखों से गिरे हैं चंद कतरे मेरी बेज़बान आँखों से गिरे हैं चंद कतरे মানে আমার না বলা চোখ থেকে ঝরে পড়লো কিছু অশ্রু এখন मेरी बेज़बान आँखों से गिरे हैं चंद कतरे वो समझ सके तुम आंसू যদি সে বুঝে থাকে তাহলে आंसू वो समझ सके आंसू न समझ सके तो पानी वो समझ सके आंसू न समझ सके तो पानी पीना है ज़रूरी বাহ বাহ, চমৎকার। একটু বলি যে সানি ভাই আমাদের সাথে কিন্তু প্রথম থেকেই দেখছেন শামীম আহমেদ ভাই, শামীম ভাই আইব বাচ্চু ভাইয়ের আমার সাথে দীর্ঘদিনের সাথী, এলআরবি ব্যান্ডের ম্যানেজার শামীম ভাই দেখছে, আমাদের জিজি পোকা ব্যান্ডের অভিরয় কিবোর্ডিস্ট ভাই। আপনারা যারা দেখছেন সবাইকে আমার জি সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি। অনেক তো গান হলো, এবার একটু আপনার দর্শকদের এই সুযোগে একটু আপনার পরিবার সম্পর্কে জানতে চাই, কারণ কি টেলিভিশন বা অন্য চ্যানেলগুলোতে এই আলাপগুলোর সুযোগ হয় না খুব একটা। আমার একটা বউ, হ্যাঁ। আচ্ছা, আমি কি লাকি বলবো না আনলাকি বলবো? I'm very lucky. Of course you are. So মানে না, ভাবিকেও ধন্যবাদ, ভাবি এই সেটআপটা করার জন্য অনেক কষ্ট করেছে। হ্যাঁ, ও এটা সবসময় করে। In the true meaning, she is my better half. আচ্ছা, আর আমার দুই রাজকন্যা আছে, মানে আমার বললে আবার আমার বউ তো খেপে যাবে, হ্যাঁ তোমার একলাম নাকি। তো যাই হোক, আমাদের দুই রাজকন্যা, বড়টার নাম হচ্ছে সোনাটা, আর ছোটটা সোফিয়া। সোনাটা এবং সোফিয়া, তোমাদের জন্য শুভকামনা রইল নিয়ন বাংলা প্রোডাকশনের পক্ষ থেকে। তোমাদের জন্য শুভকামনা রইল। তো এরাও গানের সঙ্গে টুকটাক জড়িত না? বেশ, বড়টা একটু বই পড়ার দিকে গেছে আর কি বেশি। আচ্ছা, বই পড়া খুবই ভালো অভ্যাস। সানি ভাই এখন কি কাজ নিয়ে চলছেন, বা কি কাজ এখন হাতে আছে, বা কি পরিকল্পনা আছে? এখন যে কাজ করছি এই মুহূর্তে অটিজম নিয়ে কাজ করছি, অটিজমের উপরে কিছু গান করছি। বেশ, অটিজমের উপর কিছু একটা গান রেকর্ডিং হয়ে গেছে, সেটা গানটার নাম প্রতিবন্ধী। এটা ইউটিউবে আছে, আমার চ্যানেলেই আছে। আমার শ্রদ্ধেয় শিক্ষক নটরডেম কলেজের, তিনি একজন জিওগ্রাফার, উনি এখন টরন্টোতে থাকেন। ওখানে যে উনি এই অটিস্টিক স্পেশাল চাইল্ডদের দেখে ওনার যে অনুভূতি হয়, সেই অনুভূতি থেকে উনি আসলে জিওগ্রাফি ছেড়ে দেন এবং এদের সঙ্গে কাজ করা শুরু করেন। তার একটা পাবলিকেশন আছে, আমেরিকান পাবলিশারের মাধ্যমে তার ইংরেজিতে রেকগনিশন নামে একটা বই আছে অটিজমের উপরে, তার কবিতার বই।
তিনি কিছু লিরিক পাঠিয়েছেন আমাকে, তার একটা আমরা রিলিজ করে ফেলেছি গত 2 সপ্তাহ আগে। আর সরি, আর একটা রিলিজের পথে। এই জিনিসগুলো নিয়ে এখন কাজ করছি আচ্ছা, এই সময়টাতে। ঠিক আছে। রাসমাত ময়না বলেছেন যে আপনাকে আরো বেশি বেশি টিভি প্রোগ্রাম গুলোতে দেখতে চাই। এছাড়া জাপান থেকে অনেকেই দেখছেন, রনি খান দেখছেন, ইউএসএ থেকে শাহরিন আলম দেখছে, জাপান থেকে মনি আহমেদ, সৈয়দ সাবান, অনেকেই দেখছে যারা আমার পরিচিত। এবং ধীরে ধীরে আমরা এইভাবে বাংলাদেশ জাপান আরো কিছু অনুষ্ঠান করার চেষ্টা করব। এবং আমি এটা বলতে চাই যে নেক্সট টাইম আমরা সানি ভাইকে আরো বেটার সাউন্ড অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনারা, আমি শিওর যে আপনারা মনোমুগ্ধ হয়ে শুনতে পারবেন। কারণ কি, উনি যখন আলাপ শুরু করে, আলাপ দেয় বা গজলের শুরুটা দেয়, তখন এমনি আমাদের, মানে আমার মনে পড়ে আইবিএ গ্রিন রোডের আইবিএ হোস্টেলে আপনি বেশ কিছু অনুষ্ঠান করতেন এবং আমরা 97, 98 ওই সময় তো আমরা মানে খুবই তরুণ এবং আমাদের ভিতরে এক ধরনের আলাদা ধরনের একটা মানে জোন কাজ করতো। তো আমরা ওই যে আপনি বসে যেতাম সুন্দর করে সব একদম, হ্যাঁ, এবং ঘন্টার পর ঘন্টা চলছে আপনার গজল। হ্যাঁ, খুব অদ্ভুত সেই স্মৃতিগুলো। এবং এখনো চাই যে সেই দিনগুলো আবার ফিরে আসুক। দর্শকদেরকে আরেকটা গান কি শোনাতে পারেন? একটা গান গাইতে ইচ্ছে করছে। ভয়েসটা যদি একটু আরেকটু আপ রাখতে পারেন ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। গানটার নাম ভিনসেন্ট, ভ্যান গগের উপরে। জি, গানটার নাম ভিনসেন্ট। জি, এবং ডন ম্যাকলিনের লেখা এবং সুর, উনি গেয়েছেন। আচ্ছা, প্লিজ। Starry, starry night, paint your path with blue and gray. Look out on a summer's day, with eyes that know the darkness in my soul. Shadows on the hills, sketch the trees and the daffodils. Catch the breeze in winter chills, in colors of the snowy land. Now I understand what you tried to say to me, and how you suffered for your sanity. How you tried to set them free. They would not listen, they did not know how. Perhaps they will listen now. Starry, starry night, flaming flowers that brightly blaze, swirling clouds in violet haze, reflect Vincent's eyes of china blue, colors changing hue. Morning fields of amber grain, withered faces lined in pain, are soothed beneath the artist's loving hand. For they could not love you, still your love was true. And when the hope was left inside on that
Starry, starry night. You took your life as lovers often do. But I could have told you, Vincent, this world was never meant for one as beautiful as you. Bah, you brought me in another zone, huh? Because ডন ম্যাকলিনের এই গানটা মানে খুবই কলেজ লাইফে শোনা হতো। হ্যাঁ, এবং তখন কিন্তু জানতাম না এটা ভ্যান গগকে লেখা নিয়ে লেখা। ভ্যান গগের একটা ছবি আছে স্টারি নাইট, জি, ওই ছবিটার সামনে দাঁড়িয়ে জন ম্যাকলিনের যে অনুভূতি হয়েছিল সেই অনুভূতি এই গানটা, এবং আমি মনে করি এটা 20th সেঞ্চুরির one of the best poetic songs. unique one. Unique. এটা আমি প্রায় গাই, চান্স পেলেই গাই। আটমি আমাদেরকে আজকে যে লাইভে আসবেন, আটমার কি মনে ছিল যে আজকে কি গান শোনাবেন, কি প্রস্তুতি ছিল, সেখান থেকে যদি একটু শোনান। এই প্রস্তুতিটা আমি জানতাম যে আমি একটা ঠুমরি দিয়ে শুরু করব। আচ্ছা, তারপরে it will flows it will flow on way. ওকে, ঠুমরি দিয়ে শুরু করবো এটা জানতাম। তারপর আমি যেটা, আর আপনাকে আমি একটা আসলে ধন্যবাদ আমাকে দেওয়া হয়নি, দেওয়া উচিত সবার সামনে। আপনাকে ব্যক্তিগতভাবে দিলে হবে না কাজটা, কারণ হচ্ছে যে আপনি যে পোস্টারটা তৈরি করেছেন, ইট ইজ রিয়েলি প্রশংসার যোগ্য। আসলে অনেক ধন্যবাদ। কাজটা খুবই প্রফেশনাল হয়েছে, সুন্দর হয়েছে, এবং নান্দনিক দিক থেকে এটার মূল্য আছে। খুবই খুবই ভালো লাগলো। অবশ্যই আপনি একজন নান্দনিক মানুষ, এটা ধরে নেওয়াই যায়। চেষ্টা করি যেটুকু করতে পারি সেটা একটু সুন্দর করে গুছিয়ে ভালো করে করার জন্য। অ্যাকচুয়ালি আমার কাছের লোকরা আমারে বলে গুড, মানে ইউ আর গুড ফর নাথিং আর কি। কাছের লোকের এরকমই বলে। আচ্ছা, জি প্লিজ যেটা শোনাতে চাচ্ছিলেন। না, যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কিছু, আমি না হলে আমি আমার মতো যাই। হ্যাঁ, আপনি আপনার মতো জান। আমি অনেকক্ষণ আসলে মেসেঞ্জারে ফেসবুকটা দেখছি না, এখন আবার দেখবো। আপনি প্লিজ কন্টিনিউ। সাউন্ড ইজ নাও বেটার, নির্মল সরকার বলছে। সো উই আর হোপফুল, ভালো লাগছে। সাউন্ড ইজ নাও বেটার। হ্যাঁ, এটা এই গানটা প্রথমটুকু আমার লেখা, প্রথম অন্তরে আমার বন্ধু শেখর শাশ্বতর লেখা, এবং সেটা সে কোনোভাবেই ক্রেডিট নিতে চায়নি, কিন্তু আমি যখনই গানটা গাই ক্রেডিটটা তাকে দিই। আচ্ছা, তারপরে স্তবকটা আমার। যাই হোক, আর যাই বলো বন্ধু মিথ্যে বলো না, আর যাই করো বন্ধু দুঃখ করো না, সত্যিটাকে ভালোবেসে বরণ করে না। তুমি গভীর অন্ধকারে বসে আলোর গান গাইবে, আমায় যদি দেবে কিছু। কে বলছে? শেখর শাশ্বত বলছে। সেই যখন চারুকলায় মাস্টার্স মানে 90 আমায় যদি দেবে কিছু, অচল কিছু দাও, সচল হলে মনের ভুলে কোন বাজারে চালিয়ে দেব
তোমার চিহ্নটা। শোনার মতো না? আমায় যদি দেবে কিছু অচল কিছু দাও, সচল হলে মনের ভুলে কোন বাজারে চালিয়ে দেব তোমার চিহ্নটা। সত্যিটাকে ভালোবেসে বড় করে না, তুমি গভীর অন্ধকারে বসে আলোর গান গাও। এই 10 বছর পর আমি লিখেছি। আমার যদি নেবে কিছু আমূল আমায় নাও, নইলে জাতের হিসেব ভুলে নিলাম হয়ে যাবে আমার অবশিষ্টটা। সত্যিটাকে ভালোবেসে বড় করে নাও, তুমি গভীর অন্ধকারে বসে আলোর গান গাও। আর যাই বলো বন্ধু মিথ্যে বলো না, আর যাই করো বন্ধু দুঃখ করো না, সত্যিটাকে ভালোবেসে বড় করে নাও, তুমি গভীর অন্ধকারে বসে আলোর গান গাও। বাহ, মানুষ কিন্তু শুনছে, কিন্তু অনলাইনে খুব মনোযোগ দিয়ে শুনছে, অনেকে আছে, এটা তাদের প্রিয় গান সেটাও বলছে। তো সানি ভাই, এই যে মানে করোনার ভিতরে কি খুব একটা বাইরে যাওয়া হচ্ছে নাকি, কি অবস্থায় আছেন? ওই কোনো কিছু কিনতে টিনতে হলে আচ্ছা। যেতে হয়। হুম। আর এই গান রেকর্ডিং করছি, স্টুডিওতে গেলাম 2 দিন। আচ্ছা, রেকর্ডিং চলছে না? রেকর্ডিং স্টুডিও গুলো তো ওরা মনে হয় সেইভাবে প্রোটেকশন নিচ্ছে। আমরা জাপানে যেটা করি, আমরা প্র্যাকটিস প্যাডে বা স্টুডিওতে গেলে ওরা প্রতিটা, বিশেষ করে মাইক্রোফোনটা বেশি ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে না, মুখের কাছে তো বিভিন্ন লোক ইউজ করে, ওরা মাইক্রোফোনটা খুব ভালো করে মানে স্যানিটাইজার দিয়ে ভিজিয়ে রেখে ইয়ে করে না। এটা একটা বাংলাদেশের সবাই এটা ফলো করতে পারে, এটা ভালো কাজ। আর একটা জিনিস হচ্ছে যে মানে নতুন কোনো অ্যালবাম বা নতুন কোনো রিলিজের কাজ কি সামনে আছে? আমি আর আমরা গ্রেগরিতে যারা পড়ি তারা আমরা নিজেদেরকে গ্রেগরিয়ান বলি। আচ্ছা। তো আমার 95 ব্যাচের, আমি তো 91 এর ব্যাচ। তানবীর দাউদ রনি, ওকে নিয়ে আমি, হি ইজ লাইক মাই সোলমেট। ওর সঙ্গে একটা যৌথ, মানে আমার লেখা সুর গান, ও 4টা গাইবে, আমি 4টা গাইবো, দীর্ঘদিন ধরে চলছে। তো এটা শেষ হচ্ছে না। এই প্রজেক্টটা নিয়ে প্রায়শই আমরা ভাবি, আবার কোনো কাজে ব্যস্ত হয়ে যাই আবার। তবে এটা আমাদের একটা প্রজেক্ট যেটা আমরা ইনশাল্লাহ করবই। আচ্ছা, অনগোয়িং প্রজেক্ট, দীর্ঘদিন ধরে চলছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদিও টু লেট, তারপরেও আপনি জিজ্ঞেস করছেন যে এখন আমি কি করছি। কানাডায় একটা অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি। জি। ওদের পোয়েট্রি কন্টেস্ট এবং থিম সং কন্টেস্ট এবং পেইন্টিং ওয়াটার কালারের কন্টেস্ট ছিল। তো এটা আমি বাংলাদেশে আমার আমার টাইমলাইনে পোস্ট করেছি, সব জায়গায় পোস্ট করেছি। মানে আমি ইন্টারন্যাশনাল জুরি মেম্বার, মানে ইন্টারন্যাশনাল জুরি যে প্যানেল আছে, ওই প্যানেলের একজন মেম্বার আমি ওদের। তো আপনার মাধ্যমে আমি জানাচ্ছি, এখন যদিও মাত্র 4 দিন সময় বাকি আছে, 3 দিন সময় বাকি আছে, হয়তো কিছুটা সময় এক্সটেন্ড হবে। মানে পিস থ্রু আর্ট, এটার উপর একটা সং কন্টেস্ট। এইটার কোনো এইজ লিমিট নাই,
এবং গান অনেক ভালো মানে গাওয়া হতে হবে এমনও না। তো এটার থিমটা হচ্ছে যে আহ, শিল্পের মাধ্যমে শান্তি। আচ্ছা এইটা আপনার মাধ্যমে আমি আরো অন্য যারা সবাইকে শুনছি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যদি এই কম সময়ের মধ্যে নতুন করে গান করা সম্ভব হবে না, but যদি করা সম্ভব হয় কারোর পক্ষে, তাহলে প্লিজ আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুন। যদি কোনো করা গান থাকে এই এই ধরনের, যে বাংলায় হতে পারে, সেটা যে বাংলায় হলে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে হবে। হ্যাঁ, ভিউয়াররা এটা শুনলো, যে যারা আগ্রহ বোধ করে, অল্প সময় আছে যদিও, চেষ্টা করে দেখতে পারেন প্রজেক্ট থাকার জন্য। সানি ভাই, একটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছি, শুধু শখের জন্য গানটি শুনতে চাই, এরকম। আচ্ছা, শুধু শখের জন্য প্রাণের বদলে কিনেছি হাজার মানুষ। আকাশ বুঝেছে, বাতাস বুঝেছে, বুঝেনি কেবল মানুষ। শুধু প্রেমের জন্য যে তার বদলে হেরে গেছি অনায়াসে। শুধু প্রেমের জন্য যে তার বদলে হেরে গেছি অনায়াসে। পাহাড় বুঝেছি, আকাশ বুঝেছি, বুঝেনি কেবল আকাশে। যার পায়ের চিহ্ন, যার পায়ের চিহ্ন রেখেছি আগলে শ্রী মহাদেবের মতো। সেই মেয়েটি দেখলো না শুধু আমার বুকের ক্ষত, শুধু শখের জন্য। বাহ, রোমান্টিক একটি গান। এটা কোন সালের দিকে করা ছিল গানটা? এইটা আসলে কত সালে হবে? অবশ্যই এরকম প্রশ্ন করাটা একটু বোকার মতো কাজ, কারণ শিল্পীর না না, এত ইটস ওকে, পয়েন্টলি মনে রাখা। এটা এটা 96 এর গান। 96 এর গান, আচ্ছা। 96 এ এই গানটা জি সকালে লিখেছি, জি। সুর করেছি, আর এখন একটু শোনাই। বলে দিলাম তুই এখনো এত বোকা, যেন মায়ের কোলে অবোধ ছোট্ট খোকা। কেন খুঁজিস মিছে সোনার মতো হারিয়ে যাওয়া দিন? কেন ভাবিস বসে চেরাগ হাতে আসবে আলাদিন? কেন আঁকিস মনে বৃথাই কেবল অসম্ভবের ছবি? কেন বুঝিস না তুই যা শিখেছিস মিথ্যে ছিল সবই? ওরে হৃদয় তুই এখনো এত বোকা। ফুল হার্ট। এই আমি যেটা এই অনুষ্ঠানটাতে যেটা করি সেটা হচ্ছে যে আমার কিছু প্রশ্ন থাকে, যেটা র্যাপিড ফায়ারের মতো। ইউ হ্যাভ টু আনসার ভেরি কুইকলি, মানে ইউ ক্যান থিঙ্ক ফর লং টাইম। আচ্ছা আচ্ছা।
সেটা হচ্ছে যে তার আগে বলে নেই, জি জি যেটা বলছিলাম ওই শুধু তোমার জন্য সকালে শুধু শখের জন্য সকালে লেখা শুরু করা, আর এটা হচ্ছে বিকেলে লেখা শুরু করা, মানে মানে আমার একটা জমজ গান। আচ্ছা, যাই হোক, র্যাপিড ফায়ার ভয় পাই আমি, যদিও বলেন। না, খুব সিম্পল কোশ্চেন, তেমন কিছু না। আমি শুরু করি। হ্যাঁ, প্রিয় খাবার? চিন্তা করার সময় নাই তো না? ফিশ এন্ড চিপস এন্ড আ পাইন্ট অফ গিনেস বিয়ার। আচ্ছা, আমি কিন্তু ইচ্ছা করে আপনাকে এই এই সেগমেন্টটা আছে এটা কিন্তু জানাইনি, তাহলে হয়তো আপনি জানতে চাইতেন কোশ্চেন, আচ্ছা, সাজেশন আউট করি নাই আর কি। হ্যাঁ, তো প্রিয় খাবার পেলাম। প্রিয় রং? এনি শেডস অফ ব্লু। ওকে। প্রিয় পোশাক? প্রিয় পোশাক, ড্রেস। ও স্যুট। প্রিয় সময়, পুরো দিনটার ভিতর কোন সময়টা বেশি প্রিয় লাগে? গোধূলি। বদলের সময়। আচ্ছা, প্রথম প্রেম? এটা কি মানে বয়স না? আই এম ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, এখানে বয়স বয়স হোক, এনিথিং, প্রথম প্রেম। বয়স আমি স্পেসিফিক ভাবি দেখছে লাইভ, আমি স্পেসিফিক জিজ্ঞাসা করতে পারছি না। না, she knows everything. 14, at the age of 14. ওকে ওকে। আচ্ছা, প্রিয় তিনজন মানুষের নাম বলুন। প্রিয় তিনজন মানুষের নাম? অন্যরা মাইন্ড করবে না, আপনি বলুন। মুস্তাফা জামান আব্বাসী, ওকে। ডক্টর ফখরুল আলম, ওকে। প্রফেসর ডক্টর ফখরুল আলম, এবং কঠিন সমস্যায় ফেলে দিয়েছে আমি। প্রফেসর কাজী কামরুজ্জামান, ফিজিশিয়ান। ওনারা তিনজনই কি এখন বেঁচে আছেন? ইয়েস। তারা যদি দেখে থাকেন তাহলে তারা আজকে আমার মাধ্যমে জেনে গেল। এর মধ্যে ডক্টর মানে যিনি ফিজিশিয়ান মানে সার্জন, প্রফেসর কাজী কামরুজ্জামান আমার জীবনের, যদি বলেন যে আপনার জীবনের আইডল কে, জি, আমি এই মানুষের কথা বলবো। যদি উনি পেশায় ডক্টর, ফিজিশিয়ান, বাট মানে উনি আমাকে চেনেন আমার বয়স 7, 8, 9 এরকম সময় থেকে। স্টিল উনি আমার প্রিয় মানুষ। খুব মন খারাপ হলে কোন গানটা গুনগুন করে? খুব মন খারাপ হলে কোনটা বেশি করেন আর কি? আছে কিছু আছে প্রিয় সকলে সামনে যত সাধবাসা প্রীতি ভালোবাসা, যত সাধবাসা প্রীতি ভালোবাসা সুখী চরণে সকলে স্বামী
কিছু নজরুলের। জি, নজরুল সঙ্গীত। আচ্ছা, আর যখন খুব সুখে থাকেন তখন কোনটা? তখন এটা নিউ ইয়র্কে থাকেন মাহফুজুর রহমান মাহফুজ ভাইয়ের লেখা লাকি মামার সুর, লাকি একাত্তর সুর। তোমাকে পেয়ে ঘুরালো যেসব চাওয়া, সাগরে এসে মিশে গেলে নদী, কি আর বাকি থাকে বলো না। তোমাকে পেয়ে ঘুরালো যেসব চাওয়া, সাগরে এসে মিশে গেলে নদী, কি আর বাকি থাকে বলো না। আমার বলে কিছু আর নিজে আমার যা কিছু ছিল সবই তো হয়েছে তোমার। তোমাকে পাবার পর বুঝেছি সব তোমাকে পেয়ে ফুরালো যেসব চাওয়া, এসে মিশে গেলে নদী, কি আর বাকি থাকে আসলে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে সুখ এবং দুঃখের কথা বললেন, জি, যারা গান বাজনা সিরিয়াসলি করে তারা মানে সুখটা তো পারচেজেবল, তাই না? কিন্তু শান্তিটা নন পারচেজেবল। শান্তি এদের মনে অফুরান থাকে, অফুরান। কিন্তু সুখ এবং দুঃখর বিষয়টা, যেমন আমি কোনো গান করতে গেলে সেটার মধ্যে যেমন বেশিরভাগ গানই প্যাথোস হয়। আমাকে যদি কেউ কোনো হ্যাপি গান ক্রিয়েট করতে বলে, আমার জন্য তখন মুশকিল হয়ে যায়। তো হ্যাপি মুডের ভেতরে আমার ভেতরে কেমন যেন একটা আমি দুঃখবাদী না, বাট আমি বলতে চাচ্ছি যে প্যাথোস যে জিনিসটা, সেই জিনিসটা বরাবর থাকে। কারণ our sweetest songs are those that tell of our saddest thought. জি, একদম সঠিক। Really? না, সেটাই, মানে জীবনমুখী গান যদি থেকে থাকে, মরণমুখী গান তো তাহলে থাকার কথা, তাই না? সেক্ষেত্রে মরণমুখী গান কাকে বলবো আমরা? হ্যাঁ, সেটাই। না, প্রশ্নের খাতিরে প্রশ্নটা করা আর কি। সাকিবের প্রিয় টপ 3 যদি সিরিয়ালি বলতে বলি, টপ 3 লিরিসিস্ট, গীতিকার। টপ 3 গীতিকার। টপ 3 গীতিকার। গৌরী প্রসন্ন মজুমদার, খানাতাউর রহমান, কাসারাম চৌধুরী। আচ্ছা, আর এই সময়ে যারা এখন গান সুর করছে, বর্তমান সময়ে তাদের ভিতর কাকে ভালো লাগছে? একাধিক লাগতে পারে, আমি একজনের কথা জিজ্ঞেস করলাম, একাধিকও বলতে পারেন। অর্ণবের কাজ আমার ভালো লাগে, অর্ণব কাজ আমারও ফেভারিট। তানভীর রাসেল লিখেছেন স্টারি স্টারি নাইট গাওয়া যাবে কিনা। তানভীর ভাই, ইউ মিসড ইট, এটা হয়ে গেছে। আমরা লাইভ শেষ করার পরে আপনি এটাকে রিপ্লে করলে পাবেন।
খুব করে চাই তোমায় ভালোবেসে, এটা একজন রিকোয়েস্ট করেছেন। অ্যাকচুয়ালি আমরা আর খুব বেশি গানে যাব না, আমরা শেষ দুটো গান একটু একটু করে দিয়ে আমরা শেষ করে দিতে চাই, বেশ সময় হয়ে গেছে। আমার যেটা হচ্ছে যে সানি ভাই, আপনার এই যে আপনি কি নিজে গান লেখেন? মানে বেশিরভাগ আমার আমার যে কটা গান আপনারা শোনেন তার 85-90% আমারই লেখা। খুব ভালো লাগলো। আচ্ছা, নিজের লেখা নিজের সুরে থাকে। এই শেষ সময়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমাদেরকে একটু গান শুনিয়ে আজকে আমরা বিদায় নেব। আমি কয়টা গান, একটা গান গাইতে হবে তো আমাকে? না না, দুটো গান পেলে আমরা খুশি হব। ও, আমি দর্শকদের শ্রোতাদের বলতে চাই যে আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমরা জিকো ভাইয়ের সঙ্গে আমি বসে এখানে আসলে গান তো গাইছি, মূলত একটা আড্ডা দিলাম। আশা করি আপনারা এটা মানে ভালোভাবেই নেবেন। আহ, এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। আর আমার আমায় নহে গো ভালোবাসো মোর গান। অবশ্যই আমরা আপনাকে ভালোবাসি, আপনার গানকে ভালোবাসি। আপনার অনেক মোহনীয় গান যেগুলো মোহিত করে আমাদেরকে, সেই গানগুলো যুগ যুগ বেঁচে থাকুক, সেই প্রত্যাশা এবং দোয়া করি। আচ্ছা, শেষ দুটো গান, ওকে তাহলে আমি গানে চলে যাই। साथ न छोड़ना आस साथ न छोड़ना, वैसे हम घबराए तो वैसे हम घबराए तो देर लगी शुक्र है आए तो देर लगी आने तो। शफक धनक महताब घटा तारे लगने बिजली को शफक धनक महताब घटा बिजली को उस दामन
क्या क्या कुछ है वो दामन हाथ में आए तो हाथ में आए तो दे दे Last one. জি আমার লেখা শুরু অবসরে চলে যাবে শীতের সকাল স্মৃতির উঠোনে রোদ পোহাবে ফিরে আসা দিনগুলো ভালো লাগা হয়ে কামনা করি যাদের চোখে আজ এক বিন্দু আলো নেই সংসার চলে দেখি তাদের বলা কথাতে যাদের চোখে আজ এক বিন্দু আলো নেই সংসার চলে দেখি তাদের বলা কথাতে আমার চোখে অবাক আলো দিয়েছি দেখে যেন আমি না দেখেই থাকি তুমিও কি তাই চেয়েছিলে অবসরে চলে যাবে শীতের সকাল স্মৃতির উঠোনে পোহাবে ফিরে আসা দিনগুলো ভালো লাগা হয়ে যেন অনেক অনেক ধন্যবাদ যেতে দিতে ইচ্ছা করছে না তবুও সময়ের একটা পাবন্দী আছে যেতে দিতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এই করোনার সময় নিজেদেরকে আরো সাবধানে রাখুন এছাড়া আজকে যারা লাইভ দেখছেন এবং ভিডিওটি ফেসবুক ইউটিউবে থেকে যাবে আপনার পরবর্তীতে দেখবেন নিহন বাংলা প্রোডাকশনের সাথে থাকুন আমাদের সামনের অনুষ্ঠানগুলো উপভোগ করুন সবাইকে ধন্যবাদ সানি ভাইকে স্পেশালি অনেক বড় একটা ধন্যবাদ